আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অন্তর স্যার আছি তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে আমার দেখা, অনেক দিন পরে বলতে হয় আসলে। আশা করি সবাই ভালো আছো। আজকে মূলত আমি রসায়ন সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা শুরু হবে। এই অধ্যায়টার উপরে টোটাল 3টা লেকচার আছে, 3টা অথবা 4টা, ঠিক আছে, 3টাই যত সম্ভব। তো 3টা লেকচারে আমি নিব। অর্থাৎ এখন থেকে তুমি যেদিনই দেখবা যে রাসায়নিক বিক্রিয়া, সেদিন বুঝবা যে এটা অন্তর স্যারের ক্লাস। ঠিক আছে, বিক্রিয়া অধ্যায় শুরু করব। ক্লাস শুরু করার আগে তোমরা একটু কমেন্টসে জানাও যে তোমরা সবাই আসলে কেমন আছো, পড়াশোনার কি অবস্থা, এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা, আর বোর্ডে এডু পরিবার সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী এই সম্পূর্ণ লেখাটুকু তোমরা দেখতে পাচ্ছ কিনা, আসলে টোটাল বোর্ডটা তোমাদের দৃশ্যমান কিনা এবং আমার কথাগুলো তোমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, এটা একটু ইনশিওর করো তোমরা। আচ্ছা, একটু দেখি কি অবস্থা। হাবিবা সাদিয়া ওয়াফি, ওয়ালাইকুম আসসালাম। যত সম্ভব ওয়াফি হচ্ছে স্কলারশিপ পাইছে এখান থেকে এক্সামের ইয়েতে, আমি দেখলাম, যদি আমি ভুল না করি তাহলে ওয়াফির উচিত আমাদেরকে মিষ্টি খাওয়ানো। আচ্ছা, আসমানি, ওয়ালাইকুম আসসালাম। লিহা লিহা ওকে, হ্যাঁ, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধন মজুমদার, হ্যাঁ আমি ভালো আছি ভাইয়া। আপু যারা যারা বলছো হ্যাঁ দিতে পারো ওয়াফি, নো প্রবলেম। মিথিলা, নৌশিনা নিসা, এটা দীক্ষিতা, দীক্ষিত এক্সেপশনাল নেম, হ্যাঁ ভালো আছি আমি। সুজা, আচ্ছা, রাফসান, রুবাইয়া, সাদিয়া, অনেকদিন পর, হ্যাঁ ইয়েস অনেকদিন পর। আর আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়টা আমি নিব তোমাদের, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া। ওকে, তো চলো আমরা ইফেক্টিভ করি সময়টা, ঠিক আছে। ওকে, সবাই পরিচয় পর্ব তো তোমাদের আমার যথেষ্ট হয়েছে, ঠিক না? একটু ইফেক্টিভ করা যায় ক্লাসটা, দেখি চলো। তো আমরা পড়বো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার। ও সরি, এটা হচ্ছে মানে কি বলে এটা, ওয়েলকাম স্লাইড, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ একই রকম, একই গেঞ্জি, একই গেঞ্জি মানে এইটা না যে প্রতিদিন একই গেঞ্জি পরে ক্লাস নেই, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের টিচার যারা আছে তাদের অ্যাকচুয়ালি এরকম গেঞ্জি এই কালারের, তারপরে আরো একটা আছে এরকম 2-3টে কালারের গেঞ্জি অনেকগুলো করে দেওয়া আছে। তো আমরা আমাদের সুবিধা মতো পরে ক্লাস নেই। আবার এটা ভাববো না যে কি ব্যাপার স্যাররা প্রতিদিন একই গেঞ্জি পরে ক্লাস নেন। ওকে, এখানে আমার ভার্সিটির নাম দেওয়া আছে, কই গেল, এই যে BAU, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ময়মনসিংহ। গত 2 দিন যাবত প্রচুর গ্যাঞ্জাম মারামারি হইতেছে, দেখছো হয়তো টিভিতে। ওকে চলো, তো রসায়ন যে চ্যাপ্টারটা পড়বো তার নাম হইতেছে রাসায়নিক বিক্রিয়া, যেটা আমাদের বইয়ের 9ম-10ম শ্রেণীর যে বই আছে সেই বইয়ের মধ্যে 7 নাম্বার অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। একদম প্রথমে তুমি যদি চিন্তা করো, আমি যদি একটা অধ্যায়টাকে এইভাবে চিন্তা করি যে এই অধ্যায়ের পেজ হচ্ছে 50টা অথবা 60টা, আমাকে কি কি পড়তে হবে, কত পড়তে হবে, এইরকম ভাবে আমি যখন চিন্তা করব, তখন ওই অধ্যায়টা আমার কাছে খুব বেশি কি বলা যেতে পারে, কঠিন মনে হইতে পারে। এই অধ্যায়টা কিভাবে পড়বো, তুমি যদি চিন্তা করো যে তোমার অধ্যায়টা কিভাবে পড়তে হবে, একদম প্রথমেই ধরো তুমি এই অধ্যায়ে নতুন বা 1-2বার পড়ছো, ঠিক না? আমরা যারা টিচার আছি তারা তো এইগুলোর উপরে পড়াশোনা করতে করতে মানে হাফ বুড়া হয়ে গেছে। তো আমাদের যে গাইডলাইন সেটা তোমাকে ফলো করতে হবে, এবং সেটার জন্য তুমি কি করবা, আমি তোমাকে এটা লিস্ট দিব, এই অধ্যায়টাকে ভাগ করব যে অধ্যায়ে কি কি টপিকস পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এবং তুমি ওই যে 5টা বা 6টা লিস্ট পাবা এই অধ্যায়টা পড়ার জন্য, ঠিক ওই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিকস ধরে 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 পড়বা। তখন দেখবে তোমার মাথার মধ্যে যে ক্যাচ করতে এসে ভালো এবং যেটা পড়তে সুবিধা হবে। যেমন ধরো আমি যদি বলি এই রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা থেকে তুমি কি কি পড়বা, একদম প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আমরা পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি কি পড়বো, পদার্থের পরিবর্তনের ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে 2 ধরনের পরিবর্তন, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। এরপরে যদি আবার দেখি আর কি আছে, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। মূলত এখানে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ বলতে বিভিন্ন বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিরকম বৈশিষ্ট্য হতে পারে, এটা হতে পারে তাপের পরিবর্তন, এটা হতে পারে দিকের পরিবর্তন, ইলেকট্রন স্থানান্তরের উপরে ভিত্তি করে রেডক্স বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো আমরা পড়বো, ঠিক আছে।
এরপরে আমাদের পড়তে হবে তোমার হচ্ছে বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে বিক্রিয়াগুলো আছে এর বাইরেও আরো কিছু স্পেশাল টাইপ বিক্রিয়া আছে, যেমন পানি যোজন বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, এই টাইপের যে বিক্রিয়াগুলো আছে সেগুলা পড়বো। তারপরে আমাদেরকে পড়তে হবে হচ্ছে বাস্তব ক্ষেত্রে সংঘটিত কিছু রাসায়নিক বিক্রিয়া রয়েছে এবং সেগুলোর উদাহরণ পড়বো, এবং দেন আমরা পড়বো হচ্ছে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার, সম্মুখ বিক্রিয়ার হার, পশ্চাৎ বিক্রিয়ার হার, সম্মুখ বিক্রিয়া বলতে কি বোঝায়, পশ্চাৎ বিক্রিয়া বলতে কি বোঝায়, এইগুলা। এন্ড ফাইনালি এট লাস্ট আমরা পড়বো সবচাইতে ইম্পর্টেন্ট লা শাতেলিয়ার নীতি। ঠিক আছে, তুমি এবার চিন্তা করো তো যে এই অধ্যায় থেকে তোমাকে এই যে 6টা টপিকস আমি লিখলাম এই স্টেপ বাই স্টেপ তুমি পড়বা। পদার্থের পরিবর্তন পড়তে তোমার সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগে তোমার যে বিক্রিয়াগুলো আছে, তাপের পরিবর্তন, দিকের পরিবর্তন, রেডক্স বিক্রিয়াটা একটু বড় আছে, এইগুলা পড়তে তোমার সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে। বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া খুবই ইজি, 4টা বিক্রিয়ার ওর বাইরে কিছুই আসে না, 1 ঘন্টা সময় লাগবে। বাস্তব ক্ষেত্রে রিডিং পড়লেই যথেষ্ট। বিক্রিয়ার গতিবেগ 15 থেকে 20 মিনিট, লা শাতেলের নীতি 2 ঘন্টা। অন এভারেজ এই যে একটা চ্যাপ্টার দেখতেছি আমি, তো যেটা বলতেছিলাম দেখো যে সেটা হচ্ছে তুমি এই চ্যাপ্টারটা অন এভারেজ 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। তুমি যদি নর্মালি টার্গেট করো যে আমি এই অধ্যায়টা 7-8 ঘন্টা, 1 সপ্তাহ টার্গেট করলাম যে 1 সপ্তাহে আমি এই অধ্যায়টা পড়ে এভাবে শেষ করব ভালোভাবে, মানে কোনো কিছু বাস বা রাখবো না, কি বলে হাফ হাফ করে রাখবো না, শেষ করলাম। পরবর্তীতে তুমি যখন এই অধ্যায় রিভিশন দিবা তখন তোমার সর্বোচ্চ 5 ঘন্টা লাগবে। এভাবে যত দিন যাবে তোমার সময় কমতে থাকবে, এবং এভাবে পড়লে তুমি পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে যখন 2 দিন বা 3 দিন গ্যাপ পাবা, তখন এই যে আমরা চিন্তা করি যে ভালো স্টুডেন্ট যারা তারা কিন্তু বলে যে আমি বইটা সিলেবাসটা 2 বার রিভিশন দিছি। তো চিন্তা হইতে পারে তোমার যে কিভাবে সম্ভব, এইভাবে সম্ভব। ঠিক আছে, তোমাকে পড়াটা টেকনিক্যালি আগাইতে হবে। আচ্ছা, বিষয় হচ্ছে যে কি বলে এটাকে, কারেন্ট মানে খুব বেশি জ্বালাইতেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা টেকনিক্যাল সমস্যাটা হইতেছে। যাই হোক, আমি একটু দ্রুত যাই। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমরা প্রথম টপিকটা কি দেখছিলাম বলো তো, পদার্থের পরিবর্তন। এটা অনেকবার বুঝাইছি তোমাদের, আমি আর ব্যাখ্যা করলাম না, তারপরে একটু বলি। সেটা হচ্ছে পদার্থের পরিবর্তনটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ভৌত পরিবর্তন এবং আরেকটা হইতেছে রাসায়নিক পরিবর্তন। মূলত ভৌত পরিবর্তন বলতে সেই ধরনের পরিবর্তনগুলোকে বোঝায় যেই পরিবর্তনটা পদার্থের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু পদার্থের ভিতরের যেই গঠন তার কোনো পরিবর্তন ঘটায় না, সেটাকে বলা হয়ে থাকে ভৌত পরিবর্তন। তুমি এই জিনিসটাকে একজন মানুষের সাথে তুলনা করতে পারো। যেমন ধরো একজন মানুষ, তার মনের যেই গঠন, সে ভিতর থেকে ঠিক যেই ধরনের একটা মানুষ, এটাই হচ্ছে তার আসল রূপ। এখন তাকে তুমি পাঞ্জাবি পরাও, তাকে তুমি প্যান্ট শার্ট কোট প্যান্ট যাই পরাও না কেন, পরায় নিয়ে এসে তাকে তোমার সামনে রিপ্রেজেন্ট করলাম যে খুবই ভালো মানুষ, তুমি দেখে তাকে খুব ভদ্র মনে করতেছো। এই যে তার জাস্ট কি হয়েছে, বাহ্যিক স্ট্রাকচারটা মানে চেঞ্জ হয়েছে, কিন্তু ভিতর থেকে সে যে একটা খারাপ মানুষ, এইটার কিন্তু স্ট্রাকচার তার কোনো চেঞ্জ হয় নাই। তো এইটাকে বলা হয়ে থাকে ভৌত পরিবর্তন। আমি সংজ্ঞা আকারে কিভাবে বলতে পারি, যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, কিন্তু পদার্থের অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয়ে থাকে ভৌত পরিবর্তন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে বরফ, পানি এবং জলীয় বাষ্প। 3টা একই পদার্থের জাস্ট 3টা রূপ মাত্র। বরফকে গলালে তুমি পানি পাবা, বরফের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন ছিল, পানির মধ্যে হাইড্রোজেন অক্সিজেন থাকবে এবং জলীয় বাষ্পের মধ্যে হাইড্রোজেন অক্সিজেনই থাকবে। এরপরে আছে রাসায়নিক পরিবর্তন। ঠিক ভৌত পরিবর্তনের উল্টা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক গঠনের পাশাপাশি, ওইখানে ভৌত পরিবর্তনে বাহ্যিক গঠনের পরিবর্তন হয়েছিল কিন্তু অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে পদার্থের বাহ্যিক গঠনের পাশাপাশি অভ্যন্তরীণ যেই গঠন, সেই গঠনেরও পরিবর্তন হয়। এই ধরনের পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এই ধরনের পরিবর্তনকে কি বলা হয়, রাসায়নিক পরিবর্তন। ওকে, সব সুন্দর মতো মানে ভালো হইল না একটা। তো এইটা ছিল হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এটা তুমি কিভাবে চিন্তা করতে পারো, যেমন ধরো তুমি যদি চালের কথা চিন্তা করো, চাল, রাইস আমরা যেটাকে বলি, ঠিক আছে, তুমি চাল রান্না করলে কি হয়, ভাত হয়। এই যে পরিবর্তন, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তুমি লোহার উপরে তুমি যখন রেখে দিবা বাতাসে খোলা জায়গাতে, তখন লোহার উপরে মরিচা পড়ে। এই লোহার উপরে মরিচা পড়াটা হইতেছে রাসায়নিক
পরিবর্তন। পদার্থের ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের পরে টপিকস আমাদের কি ছিল বলতো? আমাদের ছিল হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ, যেখানে আমি তোমাদেরকে বলছিলাম যে এই শ্রেণীবিভাগটা করা হয়েছে বিভিন্ন বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে, ঠিক না? তার প্রথম যেটা পার্ট সেটা হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়ার দিক। প্রথম পার্টটা কি? রাসায়নিক বিক্রিয়ার দিক। মূলত বিক্রিয়ার দিক বলতে কি বোঝায়? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম কিছু না। ধরো আমি বিক্রিয়া করাইলাম হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন, এরা দুজন বিক্রিয়া করে উৎপন্ন করলো সোডিয়াম ক্লোরাইড। এই যে এইখানে বিক্রিয়ার সময় তুমি যেই জিনিসগুলোকে বিক্রিয়া করাইতেছো সেগুলোকে বলা হয়ে থাকে বিক্রিয়ক, এবং এই বিক্রিয়ার ফলে যা উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হয় উৎপাদ, যার ইংরেজি বলার নাম হইতেছে প্রোডাক্ট। আর যেটাকে আমরা বিক্রিয়ক বলি সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। তাইলে এই যে বিক্রিয়ক এবং উৎপাদ, এখানে বিক্রিয়ার দিক বলতে পূব পশ্চিম উত্তর দক্ষিণ বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে এই দিকটা কিরকম। বিক্রিয়াটা হয় তোমার এই বিক্রিয়ক থেকে উৎপাদে যাবে, এইটা একদিক। আর আরেক টাইপের বিক্রিয়া আছে যেখানে এই উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হইতে পারে। তাহলে কয়টা দিক দেখো, একটা হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হইতে পারে, আর একটা হচ্ছে ওই যে উৎপাদ, ওই উৎপাদটা ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হইতে পারে। এইটা দুইটা দিক, এই দুইটা দিকই বোঝানো হয়েছে। এবং এই দুইটা দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে তোমার একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, এবং আরেকটা হইতেছে তোমার উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া বলতে কি বোঝায়? দেখো, একমুখী, এই যে নামটা একমুখী, এখানে এক দ্বারাই কিন্তু বোঝা যাচ্ছে যে এই বিক্রিয়াটা একদিকে সম্পন্ন হবে, একটা দিক থাকবে। ঠিক কোন দিক থাকবে? এখন বলতে পারো স্যার উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে, না, এইটা সবসময় বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে। যদি কোনো একটা বিক্রিয়া তুমি দেখো এরকম যে সেইটা শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাইতেছে, কখনোই উৎপাদ থেকে ভেঙে বিক্রিয়কে আসতেছে না, তখন সেই বিক্রিয়াটাকে বলা হবে কি? একমুখী বিক্রিয়া। কি বলা হবে? একমুখী বিক্রিয়া। তাহলে আমি যদি সংজ্ঞা করে বলি, আমি এভাবে বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়ার দিক একমুখী, অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ পরিণত করে কিন্তু উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয় না, সেই বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলে। এখন তুমি বলতেই পারো যে স্যার আপনার সংজ্ঞাটা আমার কাছে কঠিন লাগতেছে, বরং বইয়ে বা গাইডে খুব সুন্দর করে দেওয়া আছে যে রাসায়নিক বিক্রিয়ার একমুখী সংঘটিত হয় তাকে একমুখী বিক্রিয়া বলে। কোনো সমস্যা নাই, সেটাও কারেক্ট। কিন্তু গুড বেটার বেস্ট বলে একটা কথা আছে, এটা তো খুব কঠিন বিষয় না, ঠিক না? তুমি যদি বুঝে থাকো, লিখতে গেলেও তোমার জন্য খুব একটা সমস্যা হবে না। কি? যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে উৎপাদে পরিণত করে কিন্তু উৎপাদ আর ভেঙে বিক্রিয়কে পরিণত হয় না, এই বিক্রিয়াগুলোকে বলা হয় একমুখী বিক্রিয়া। কি বলা হয়? একমুখী বিক্রিয়া। যেমন ধরো আমি যদি তোমাকে বলি ব্যাপারটা এরকম যে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? আয়ন লিখে ফেলছে, আচ্ছা ওটা এ থাক, এখানে চিন্তা করো যে হাইড্রোজেন আর অক্সিজেন এই দুজন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে, ঠিক না? কিন্তু এই পানি কি তুমি নিয়ে দেখছো কখনো, হাতে নিয়ে দেখছো যে পানি ভেঙে হাইড্রোজেন অক্সিজেন উৎপন্ন হয়ে যাইতেছে? হয় না। কিন্তু সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করলে তাই হয়, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। কিন্তু সোডিয়াম ক্লোরাইড ভেঙে কি আবার সোডিয়াম বা ক্লোরাইড উৎপন্ন হয়? হয় না। এই যে বিক্রিয়াগুলা, এইগুলাকে বলা হয় একমুখী বিক্রিয়া। কি বলা হয়? একমুখী বিক্রিয়া। তাইলে আমরা একমুখী বিক্রিয়ার বিষয়গুলো জানলাম। আচ্ছা, এরপরে আরো একটা দিক আছে, ঠিক না? একমুখীর সাথে আর কি থাকতে পারে? আর থাকতে পারে হচ্ছে উভমুখী। মনে করো এইটা হইতেছে উভমুখী বিক্রিয়া। বলতে কি বোঝাই? উভ মানে কি? উভ থেকে, এই যে উভয় শব্দ থেকে আসছে উভমুখী, ঠিক আছে? উভয় থেকে আসছে উভ, তার মানে যে বিক্রিয়ার দিকটা দুই দিকেই হতে পারে, বিক্রিয়ক থেকে উৎপাদেও যাইতে পারে, উৎপাদ থেকে বিক্রিয়কেও আসতে পারে, তাকে বলা হয় উভমুখী বিক্রিয়া। এইবার একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে যে সংজ্ঞা দিছিলাম সেই সংজ্ঞার সাথেই এটা তোমার মুখস্থ হয়ে যাবে। কিরকম? যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় বা উৎপন্ন হয়, আবার উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়,
সেই বিক্রিয়াকে বলে উভমুখী বিক্রিয়া। তাই তুমি কিন্তু একটা সংজ্ঞা মুখস্থ করলেই দুইটা মুখস্থ হয়ে যাবে। এটা খুব একটা কোনো কঠিন বিষয় না। নিজের মান উন্নয়ন করতে গেলে পরীক্ষার একটা এক্সাম্পল দেই। আমরা যখন তোমাদের খাতা দেখি পরীক্ষার, তো স্বাভাবিক যে স্টুডেন্টের খাতা দেখার সময় দেখতেছি যে মানে প্রথম থেকে খুব সুন্দর করে লিখছে, হাতের লেখা ভালো, পরিষ্কার, আজগুবি কথা লেখে নাই, অনেকেই আছে মানে হুদাই অ্যান্সারই না ওইটা, ঠিক আছে, মানে কি দিয়ে কি লিখে রাখছে ওই জানে, মানে ওর ধারণা হয়তো আমরা পড়বো না, কিন্তু আমরা তো পড়ি, ঠিক না? তো আমি যখন প্রথমেই দেখতেছি একজন স্টুডেন্ট হাতের লেখা সুন্দর, মানে ভালো একটা সংজ্ঞা লিখছে, তখন অটোমেটিক, মানে এটা বুঝাইতে পারবো না, ঠিক আছে, ওই যে আমাদের টিচাররা বলতো যে হাতের লেখা সুন্দর করবা, ভালো করে লিখবা, অটোমেটিক আমাদের ভিতরে মানে একটা ইফেক্ট পড়ে, আচ্ছা তার মানে ভালো স্টুডেন্ট বা ভালো লিখছে। ওইটার ইফেক্ট কি হয়, পরবর্তী কোশ্চেন গুলোতেও দেখা যায় তুমি হয়তো একটু মানে কম লিখছো, তা মনে হয় যে আচ্ছা ঠিক আছে, না মার্কস দিয়ে দেই বা হয়ে যাক, এরকম হয়। কিন্তু ধরো খাতা ওপেন করলাম, দেখতেছি ভুলভাল লিখে রাখছে প্রথমেই, ওই যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হয় তোমার খাতার প্রতি, যে না পারে না, তুমি তারপর যতই ভালো লেখো না কেন সেটা আর ওই পর্যন্ত আপ টু দা মার্ক হয় না, ঠিক আছে? এইটাই হচ্ছে পার্থক্য। তোমাদের কি মনে হয় সৃজনশীল প্রশ্ন এরকম করার কারণ কি? কারণ হচ্ছে এইটা, যাতে তুমি প্রত্যেকটা কোশ্চেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে লিখতে হবে তোমাকে, ঠিক আছে? তো এটা খেয়াল রাখবা, হ্যাঁ। আর উভমুখী বিক্রিয়ার উদাহরণ কি দেওয়া যেতে পারে? উদাহরণ হচ্ছে তোমার হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে এই যে একমুখী, আর যখন দুই দিকে চিহ্ন থাকবে তখন সেটাকে বলা হবে উভমুখী বিক্রিয়া, টু হাইড্রোজেন আয়োডাইড, এইটাকে বলা হয়ে থাকে উভমুখী বিক্রিয়া। তাইলে আমরা রাসায়নিক বিক্রিয়ার যে দিক, সেই দিকের উপরে ভিত্তি করে জানলাম যে বিক্রিয়ার দিকের উপরে ভিত্তি করে তোমার হচ্ছে কি বলে, সরি, রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, কি কি? একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। ক্লিয়ার? ওকে, একটা পার্টি গেল, হ্যাঁ। আসলে দেখি তারপরে কি আছে। এরপরের টপিকসে আছে হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন। এইটা অ্যাকচুয়ালি কিরকম বিষয়টা, ধরো তুমি যদি দুইটা মৌল বা যৌগ যাকে বিক্রিয়া করাবা, তুমি যদি তাকে এমন কিছু মৌল বা যৌগ যারা কোনোদিন বিক্রিয়া করে না, ঠিক আছে, তুমি যদি তাদেরকে সারা জীবন একসাথে পাশাপাশি রেখে দাও, তাও তারা বিক্রিয়া করবে না। আবার কিছু কিছু মৌল বা যৌগ আছে যাদেরকে তুমি কাছাকাছি নিয়ে আসলে ওরা অটোমেটিক বিক্রিয়া করে, একা একা বিক্রিয়া করে ফেলবে। তাইলে একটু চিন্তা করে দেখো, কিছু বিক্রিয়ার ক্ষেত্রে মৌল বা যৌগদেরকে তুমি যখন নিয়ে আসতেছো কাছাকাছি, তোমার বাইরে থেকে কোন রকম কিছু প্রয়োগ করতে হচ্ছে না, যেমন তাপ দেওয়া লাগতেছে না, চাপ দিতে হচ্ছে না, অর্থাৎ এক্সটার্নাল কোনো ফ্যাক্টর সেখানে ইফেক্টিভ না, তারা নিজেরাই বিক্রিয়া করতেছে, বুঝছো? আবার কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে মৌলগুলোকে তুমি কাছাকাছি রাখলেও বিক্রিয়া করে না, কি করাইতে হবে? বাইরে থেকে তাপ দিতে হবে, তখন তারা বিক্রিয়া করে। এক্সটার্নাল ফ্যাক্টর আছে সেসব বিক্রিয়ার ক্ষেত্রে। এই দুইটাই হচ্ছে কাহিনী। মনে রাখবা, যে সমস্ত বিক্রিয়ায় বাইরে থেকে তাপ দিতে হয় না, তার মানে কি তারা নিজেরাই বিক্রিয়া করে। এই যে নিজেরা বিক্রিয়া করলো, এরা নিজেরা বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে, কি করে? তাপ উৎপন্ন করে। তখন তাদেরকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। কি বলা হয়? তাপ উৎপাদী বিক্রিয়া। মূলত এইটাকে তুমি যদি ভাঙো তাহলে তুমি এভাবে পাবা যে তাপ যোগ উৎপাদী। কি? তাপ যোগ উৎপাদী, এইটাকে বলা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। আমি উদাহরণে যাব পরে, আমি একটু দেখাই। ধরো এ আর বি, এই দুইজনকে আমি বিক্রিয়া কাছাকাছি রাখলাম, এই দুজনকে বিক্রিয়া করাইতে আমাকে বাইরে থেকে কোনো তাপ দিতে হয় না, ঠিক আছে? তখন এরা দুজন বিক্রিয়া করে উৎপন্ন করছে এ বি। যেহেতু এইখানে আমাকে, আচ্ছা আর একটু দেখো, আর আরেকটা হইতেছে নাম হইতেছে তাপ হারি। তাপ কি? হারি। তার মানে এদের দুইজনকে তুমি এই ক্ষেত্রে মনে করো দুইজন যারা বিক্রিয়া করবে, একজনের নাম সি, একজনের নাম ডি। এই দুইজনকে তুমি সারাদিন যদি একসাথে রেখে দাও, তারপরে এরা দুজন বিক্রিয়া করবে না। তখন আমাকে কি করতে হবে? আমাকে বাইরে থেকে কি করতে হবে? আমাকে এই দুইজনকে বিক্রিয়া করানোর জন্য বাইরে থেকে তাপ দিতে হবে। এবং এই যে আমি এই দুইজনকে বাইরে থেকে তাপ দিলাম, ঠিক আছে, তার মানে কি এরা দুজন একসাথে ছিল,
কিন্তু বিক্রিয়া করতেছে না, আমি তাপ দিচ্ছি, তাহলে এইখানে কি হবে, তাপ যোগ হবে, দিয়ে তখন তারা বিক্রিয়া করে উৎপন্ন করছে সিডি। তুমি যদি একটু এই যে এই বিক্রিয়াটা এবং এই বিক্রিয়াটা, দুইটা বিক্রিয়ার দিকে একটু খেয়াল করো, তাহলে তুমি দেখতে পারবা যে প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়কের ক্ষেত্রে আমাকে কোনো তাপ যোগ করতে হয়নি, কিন্তু দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে কি করতে হয়েছে, তাপ যুক্ত করতে হয়েছে। এইখানে এরা দুজন তাপ মানে বিক্রিয়া করে এরা তাপ উৎপন্ন করে, তার মানে এই যে প্রোডাক্ট যেটাকে তুমি প্রোডাক্ট বলতিছো, সেই প্রোডাক্টে গিয়ে তাপ উৎপন্ন হয়। এই কারণেই এই বিক্রিয়ার নাম দেওয়া হয়েছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া অর্থাৎ উৎপাদে গিয়ে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ উৎপাদে গিয়ে তাপ উৎপন্ন হবে, সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, বিক্রিয়কে তুমি তাপ দিতে হয়েছে বিক্রিয়া করানোর জন্য, তাহলে ও তো আগে থেকেই গরিব, ও তো তাপ দেওয়া ছাড়া বিক্রিয়াই করে না, তাহলে ও কি তাপ উৎপন্ন করতে পারবে, করতে পারবে না, বরং ওকে বিক্রিয়া করানোর জন্য আমাকে মানে তাপ দিতে হচ্ছে, এটা আমার লস প্রজেক্ট। এই জন্যই এই বিক্রিয়াকে বলা হয় তাপ হারি বিক্রিয়া। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। আচ্ছা, একটু আমাকে জানাও যে এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা, আমি যে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, তাপ উৎপাদী, তাপ হারি, একমুখী, উভমুখী। ঠান্ডা করে তুমি চিন্তা করো তো, আমি তোমাকে একদম প্রথম স্লাইডে দেখাইছিলাম রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের নাম, দেন উপরে দেখাইছিলাম যে পদার্থের পরিবর্তন, সেখান থেকে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন, এই দুইটা টপিকসই কিন্তু বোঝাইছি। একটা পার্ট গেছে, আমাদের কয়টা পার্ট ছিল, 6টা। এরপরে আমি তোমাদেরকে দেখাইছিলাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ, ঠিক না, যেখানে বলছিলাম যে দিকের উপর ভিত্তি করে, তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে, আর হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে, ঠিক না। আচ্ছা, তার মধ্যে আমরা 2টা পার্ট শিখছি, আর একটা পার্ট আছে, সেটা কি, এই যে ইলেকট্রন স্থানান্তর। কিন্তু এই ইলেকট্রন স্থানান্তর এই টপিকটি এত বড়, এটার জন্যই একটা ক্লাস নিব আলাদা, জারণ বিজারণ বিক্রিয়ার যে পুরা ব্যাপারটা, জারণ বিজারণ, জারক বিজারক, রেডক্স কেমনে আসছে, জারণ বিজারণ একটি যুগপৎ প্রক্রিয়া ব্যাখ্যা করো, এই টপিকসটার উপরে একটা আলাদা ক্লাস থাকবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিকই বলছো। আচ্ছা, এখন কথা হচ্ছে, হ্যাঁ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে কি, কোশ্চেন করছে একজন, আসে হইতেছে একদম ডিরেক্ট, আমি তোমাকে বলি, এই যে বিক্রিয়াগুলো তুমি পড়তেছো না, এই যে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, একমুখী, উভমুখী, সত্যি হচ্ছে এটাই কোশ্চেন আসবে না এখান থেকে, এটাই সত্যি কথা। তাহলে স্যার আসবে কি, আসবে কি রকম, ক নাম্বারের জন্য এগুলো ইম্পর্টেন্ট, ভৌত পরিবর্তন কি ব্যাখ্যা করো, বা খ নাম্বারে আসতে পারে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে কয় প্রকার পরিবর্তন হয় দেখাও। যত বিক্রিয়া আছে তুমি বিশ্বাস করো, এই যে বিশেষ ধরনের যে রাসায়নিক বিক্রিয়া, এই যে এইখানে, ঠিক আছে, এই যে আর্দ্র বিশ্লেষণ, পানি যোজন, তারপর সমাণুকরণ, পলিমারকরণ, ট্রাস্ট মি, তোমার কি মনে হয় এইগুলা তোমাকে সৃজনশীলে দিবে? জীবনেও দিবে না, জীবনেও দিবে না, খুব রেয়ার, ঠিক আছে। হয়তো মানে স্যারের যদি কাম কাজ না থাকে, মানে খুব ব্যস্ত, স্যারের ভালো লাগতেছে না কোশ্চেন করতে, এরকম হয়, তখন বলতে পারে যে বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলা লেখো। আর এগুলো সব এক লাইনের পড়া, এক লাইন। আচ্ছা পরে বুঝাইতেছি। তাহলে এগুলোও আসবে না, তাহলে আসবে কি স্যার, আসবে 3টা টপিকস। কয়টা? 3টা। 1 নাম্বার টপিকস হচ্ছে জারণ মান নির্ণয় করা। তোমাকে একটা যৌগ দিবে, সেই যৌগে মৌলের জারণ মান নির্ণয় করতে হবে, মাস্ট, কম্পালসারি একটা টপিকস। 2 নাম্বার টপিকস জারণ বিজারণ একটি যুগপৎ প্রক্রিয়া ব্যাখ্যা করো, অথবা এই বিক্রিয়ায় কার জারণ কার বিজারণ ঘটছে দেখাও, ব্যাখ্যা করো, ওই একটা টপিকস। কয়টা হলো? 2টা। 3 নাম্বার টপিকস হচ্ছে লা শাতেলিয়ার নীতি। পড়াটা এইভাবে পড়তে হবে, এই 3টা টপিক সবচাইতে গুরুত্বপূর্ণ। বাকি যা দেখতেছো আমসালা, মানে কোন সংজ্ঞা দিবে তুমিও জানো না, আমিও জানি না, কেউ জানে না, কিন্তু পড়তে হবে আমাদের, এগুলা জানতে এবং বুঝতে হবে, খুবই সহজ জিনিস। তো ওই যে 3টা টপিকস এর কথা আমি বললাম, জারণ বিজারণ, প্রথমে হচ্ছে জারণ মান নির্ণয়, তারপর জারণ বিজারণ, এন্ড ফাইনালি লা শাতেলিয়ার নীতি। আমার 3টা ক্লাসে 3টা টপিকস তুমি পড়বা, কমন পাবা, পড়াবো আমি। আজকে ক্লাসে পড়াবো হইতেছে জারণ মান নির্ণয় করা, ঠিক আছে। চলো, তো
এর পরের পার্টটুকু থেকে আমি নেক্সট ক্লাস শুরু করব। নেক্সট আজকে জারণ মান পড়াবো, দেন শেষ। আর এই টপিকস প্লাস জারণ বিজারণ তারপরের ক্লাসে, দেন লাসাতেলিয়ের নীতি প্লাস ওই যে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বা হার, ওইটা দিয়ে 3টা ক্লাসের শেষ। আর যদি সময় পাওয়া যায় তাহলে আমি আরেকটা ক্লাস নিব, 4 নাম্বারটা, বাকিটা ওটা পরের কাহিনী আর কি, দেখা যাবে ওটা এমসিকিউ সিকিউ সলভ টলভ করানোর জন্য আর কি। আচ্ছা, তোমরা কি আমার প্ল্যানটা বুঝতে পারছো? আমি আজকে তোমাদের ফুল চ্যাপ্টার আউটলাইন বা প্ল্যানটা দিলাম আর কি, যে আসলে এইভাবে এই চ্যাপ্টারটা শেষ করব। কারণ তুমি স্টুডেন্ট, তুমি যদি না জানো যে মানে ক্লাসটা কিভাবে শেষ হবে, এই অধ্যায়টা আমি কিভাবে পড়বো, স্যার কিভাবে শেষ করবে, তাইলে তো হবে না, ঠিক না? বুঝতে পারছো পুরো প্ল্যানটা? আচ্ছা, একজন বলছে ক্লাসটা বেঁধে বেঁধে আসছে, আসলেই কি তাই? ক্লাস কি মানে বেঁধে বেঁধে যাচ্ছে এরকম কিছু? স্যার লাসাতেলিয়ের নীতি কি একটু কঠিন? না ঠিক আছে, ওকে ঠিক আছে। লাসাতেলিয়ের নীতি একটু কঠিন না, লাসাতেলিয়ের নীতি অনেক বেশি কঠিন, ঠিক আছে? কিন্তু আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে বোঝার। এতটুকু বলতে পারি। ওকে, নেক্সট ক্লাসে লাসাতেলিয়ের নীতি আমি পড়াবো, যেহেতু তোমরা সবাই আসো, যাতে ভুলে না যাও। নেক্সট রাসায়নিক বিক্রিয়া ক্লাসে আমি লাসাতেলিয়ের নীতি পড়াবো, প্রেজেন্ট থাকবা। এতটুকু আমি বলতে পারি। ক্লাস করার পর তোমার অন্তত এটুকু ফিল হবে যে স্যার যতটুকু ভয় পাইছিলাম এতটুকু ভয়ের না, মোটামুটি পারবো। আচ্ছা, গল্পে আর না যাই, আজকের ক্লাসে ফেরত আসি। আচ্ছা, পড়বো হচ্ছে আমরা জারণ মান নির্ণয়। তোমাদের মধ্যে কে আমাকে একটু সংজ্ঞা দিতে পারবা? সেটা হচ্ছে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন, এই দুইটার মধ্যে পার্থক্য কি? কেউ বলতে পারবা? আমি আচ্ছা একটু কমেন্টস করো দেখি। যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন, এক কথায় যে স্যার এটা হচ্ছে যোজনী, এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এটা খেয়াল করছে, এটা কিন্তু আমি দেই নাই এই দাগ, ঠিক আছে? এটা পোকা পড়ছিল, পোকা হাঁটতেছিল যেদিক দিয়ে দাগ হয়ে গেছে সেদিক দিয়ে। আচ্ছা, তো আমরা দেখবো হচ্ছে, বলতেছিলাম যোজনী আর যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন আর হইতেছে যোজনী। দেখো সোডিয়াম, হ্যাঁ, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s1। আচ্ছা, ক্লোরিন 1s2 2s2 2p6 3s2 3p5। এটা হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এখন দুইজনেরই যোজনী কত? সবাই বলবা 1, ঠিক না? যদি জিজ্ঞেস করা হয় যোজনী কত, তুমি নিশ্চয়ই বলবা স্যার সোডিয়ামের যোজনীয় 1 এবং ক্লোরিনের যোজনীয় কত? 1। ভালো কথা, মেনে নিলাম যে সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনীয় 1। কিভাবে 1 হইছে? 1 হওয়ার কাহিনীটা হচ্ছে যে এই যে সোডিয়ামের শেষ কক্ষপথের, ঠিক আছে, শেষ কক্ষপথ বলতে কি বোঝায়? সে যদি 2 3 হয়ে থাকে তার পুরাটা, তাহলে এখানে 3 ক্লোরিনের ক্ষেত্রে, তাহলে এই শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করতে তার কয়টা ইলেকট্রন লাগে সেটাই হচ্ছে তার যোজনী। অথবা ওই মৌলটা যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন সে আসলে কয়টা ইলেকট্রন গ্রহণ করে অথবা কয়টা ইলেকট্রন দান করে সেটার উপর ভিত্তি করে তো যোজনী হয়, ঠিক না? যেমন ধরো সোডিয়াম 1 ইলেকট্রন ত্যাগ করে, তাহলে কি হয়? 1। 1 ইলেকট্রন দান করে দিল, যোজনী 1। ক্লোরিন কি করে? ক্লোরিনের শেষ কক্ষপথে আছে কয়টা? 7টা। ও কি করে? 1 ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে, তাহলে এইটা তার যোজনী। কথা ঠিক আছে? এটা কথা ঠিক কিনা? আবার তুমি যদি ফসফরাসের ক্ষেত্রে যাও, তাহলে ফসফরাসের শেষ কক্ষপথে থাকে হচ্ছে 5টা ইলেকট্রন, ও 3টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে গ্রহণ করলো 3টা, এই জন্য ওর যোজনী হচ্ছে 3, ঠিক না? আমরা তো এভাবেই যোজনী মেজার করি, ঠিক না?
বলো এইটা বুঝছো কিনা, যোজনী বুঝছো কিনা? আচ্ছা, যদি যোজনী এবার বুঝতে পারছো আমরা, হ্যাঁ। আচ্ছা, এবার আসো যোজ্যতা ইলেকট্রন কি। মূলত মনে রাখবা, যোজনী হচ্ছে ও বিক্রিয়া করার পর বা বিক্রিয়া করতে ওর কয়টা ইলেকট্রন লাগে বা কয়টা ইলেকট্রন মানে দান করে বা ত্যাগ করে। আর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে ওর প্রকৃতপক্ষে আছে কয়টা। তুমি যদি এই লাইনটা মনে রাখো বা এই লাইনটা যদি খালি মনে রাখো যে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে প্রকৃতপক্ষে শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে, প্রকৃতপক্ষে শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে। এখন একটু দেখো তো যে সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? একটা। তার মানে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1 এবং যোজনীয় 1। যোজ্যতা ইলেকট্রন ও যোজনী একই। কার ক্ষেত্রে? সোডিয়ামের ক্ষেত্রে। কারণ আমরা যোজনীর সংজ্ঞা থেকে দেখলাম সোডিয়ামের যোজনী 1 এবং যোজ্যতা ইলেকট্রনের যে সংজ্ঞা, যে বিষয় শেষ কক্ষপথে যে কয়টা থাকবে, যে কয়টা প্রকৃতপক্ষে আছে, সেই পুরো সংখ্যাটাই তার যোজ্যতা ইলেকট্রন। এবং সোডিয়ামের শেষ কক্ষপথে একটা আছে, তাই তার যোজ্যতা ইলেকট্রনও 1। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে দেখো, এর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 3s2 3p5, 5 আর 2 কয়টা? 7টা। তার মানে ক্লোরিনের যোজনী 1 কিন্তু যোজ্যতা ইলেকট্রন 7, অর্থাৎ যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন। আচ্ছা, যোজ্যতা লিখছি, ঠিক আছে, ওরা যোজ্যতা ইলেকট্রন হবে, অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন ও যোজনী ভিন্ন। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্টর। এবার আমি যদি তোমাকে আরেকটা উদাহরণ দিই, ফসফরাসের কথা তুমি চিন্তা করো, 1s2 2s2 2p6 3s2 3p3। একটু খেয়াল করে দেখো এখানে যে ফসফরাস এর যখন বিক্রিয়া করে শেষ কক্ষপথে এর ইলেকট্রন আছে কয়টা? শেষ কক্ষপথে এর ইলেকট্রন আছে হচ্ছে তোমার 5টা, অর্থাৎ এই 5টা হচ্ছে ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন। আর ফসফরাস এই অষ্টক পূর্ণ করার জন্য কয়টা ইলেকট্রন দরকার? 3টা। তার মানে যোজনী হচ্ছে ফসফরাসের 3 আর এই 5 হইতেছে ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন। এই হচ্ছে যোজনী ও যোজ্যতা ইলেকট্রনের মধ্যে পার্থক্য। অনেক সময় পরীক্ষায় আসে যে যোজ্যতা ইলেকট্রন ও যোজনী ভিন্ন, ব্যাখ্যা করো। সুন্দর করে ব্যাখ্যা করে দিবা। এবার একটু কমেন্টস করো যে ব্যাপারটা তোমরা ফুল ক্লিয়ার কিনা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি একদম ইজিলি মাথায় ঢোকানোর। নওশিন আনিসা, খুব ভালো বলছো, একদম। হ্যাঁ, ধন্যবাদ আপু। হাবিবা সাদিয়া ওয়াফি, স্যার বুঝি বাট বলতে পারি না। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা কিন্তু মেন পয়েন্টে ছিলাম, সেটা হচ্ছে আমরা ছিলাম হইতেছে তোমার ইয়েতে, ওই যে কি বলে জারণ মান নির্ণয়। আচ্ছা, এবার আসো, ঠান্ডা মাথায় বুঝবা। সোডিয়ামের যোজনীয় 1, ক্লোরিনের যোজনীয় 1, কিন্তু আসলে কি মানে দুইজন একই ক্যাটাগরির বিক্রিয়া করছে? সোডিয়াম বড় লোক, ঠিক না? ও 1 ইলেকট্রন দান করছে, তো সেটা দান করা সত্ত্বেও ওর তোমার যোজনী 1 হয়েছে। আবার ক্লোরিন ও একটা গ্রহণ করছে, মানে ও গরিব, তা সত্ত্বে মানে কি বলে ওরও
এক হয়েছে, কিন্তু পার্থক্য তো আছে, ঠিক না? সোডিয়াম দান করছে আর ক্লোরিন গ্রহণ করছে। এই যে দান করা, সোডিয়াম দান করছে, তাহলে আমি কি লিখবো? +1। আর ক্লোরিন একটা গ্রহণ করছে, তাহলে আমি কি লিখবো? -1। এক্স্যাক্টলি। তুমি যখনই ওই মৌলটা বিক্রিয়া করতে গিয়ে, আচ্ছা ঠান্ডায় মানে আমার হাতটা দিয়ে হয়ে আসতেছে, একটু একটু বাড়াই দিতেছি। শীতের দিনে যেমন খসখসে হয় না, ওরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, তো সোডিয়াম তোমার হচ্ছে যখন এইভাবে একটা ইলেকট্রন দান করে, তাহলে ওর জন্য আমি +1 দিব। আর ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করে, মানে গরিব, এই জন্য -1 দিব। এবং ঠিক এই যে মেজারমেন্টটা তুমি করলা, যে ও বিক্রিয়া করার সময় গ্রহণ করছে না দান করছে, সেটির উপর ভিত্তি করে ওর যোজনীর আগে তুমি প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছ, তখন সেইটাকেই বলা হবে তার জারণ মান। আরো একবার একটু বলি, কোনো একটা মৌলের যোজনীটা কিভাবে মেজার করছো তুমি? ও রাসায়নিক বিক্রিয়া করার সময় কয়টা ইলেকট্রন দান বা কয়টা ইলেকট্রন গ্রহণ করছে তার উপর ভিত্তি করে। সেখানে তুমি কোনো চিহ্ন দাও নাই। ঠিক তুমি যখন ও কয়টা ইলেকট্রন দান করছে বা কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, ওই ব্যাপারটা জেনে যোজনী লেখার আগে, ঠিক যোজনীর আগে তুমি যখন এই চিহ্ন দিয়ে দিবা প্লাস নাকি মাইনাস, তখন সেটাই হয়ে যাবে জারণ মান। সেটা কি হয়ে যাবে? জারণ মান। খেয়াল করো, ধরো এই যে ফসফরাসের কথা বলতেছিলাম, ফসফরাসের যোজনী কত? 3। যোজ্যতা ইলেকট্রন কত? 5। জারণ মান কত? জারণ মান কি বলছি? ওর যে যোজনী সেটা তো লিখবো, তার আগে চিহ্ন দিতে হবে যে ও আসলে ইলেকট্রন দান করছে না গ্রহণ করছে, তার উপর ভিত্তি করে। ওর যেহেতু আছে 5টা, তার মধ্যে 3টা গ্রহণ করবে, তার মানে যোজনী 3, কিন্তু জারণ মান যেহেতু গ্রহণ করবে, সেই জন্য তার আগে মাইনাস হবে। এই হচ্ছে জারণ মান। এইটা কি? এইটা হচ্ছে জারণ মান। একটু বলেন এক্স্যাক্টলি এই জারণ মানের ব্যাপারটা এবার আপনারা বুঝছেন কিনা? এখন যদি যে কেউ বলে যে যোজ্যতা ইলেকট্রন, যোজনী এবং জারণ মান, এই 3টা বুঝাইতে পারবা কিনা? তুমি কি বুঝাইতে পারবা? পড়াটা তোমার তখন মানে খুব বেশি ভালো মনে থাকবে যখন তুমি ফিল করবা যে আমার কাছে যদি কেউ এই টপিকসটা বুঝতে চায়, আমি তাকে বুঝাইতে পারবো কিনা। একদম আমি যদি অনেস্টলি বলি, ভাব নেওয়া হবে, কিন্তু ভাব নেওয়া না, আমি এভাবে পড়াশোনা করছি, মানে অনেকটা এরকম ফিল করে, আচ্ছা আমাকে যদি ও বলতো যেটা বুঝাই দে, আমি আসলে তাকে এভাবে বুঝাইতে পারতাম কিনা, এবং অ্যাকচুয়ালি বুঝাইতে পারতাম কিনা, কোন কোন জায়গায় আমি আটকায় যাইতাম। তুমি যখন এইভাবে ফিল করবা যে আমি বুঝাইতে পারবো এখন, তখন বুঝো তোমার পড়া ডান। তার মানে আবার এই না যে আমি এই আউফাউ জিনিসও বোঝানোর চেষ্টা করবো, না রে ভাই, বলতে যেটা আসে না পরীক্ষায় বা ওরকম ইম্পর্টেন্ট না, ও দরকার নাই। এই যে একটা ফ্যাক্টর, জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া একটা ফ্যাক্টর, লাসাতিলের নীতি একটা ফ্যাক্টর, এরকম টপিকস তুমি তোমার বইয়ে ঘাটলে 40টার বেশি এরকম টপিকস তুমি পাবা না। কিন্তু ওই 40টা থেকে কোশ্চেন আসবে, তুমি জানো আমি জানি সবাই জানে, তাহলে আমি ওই 40টা টপিকের চেষ্টা করি যে দেখি কেমন কি কাহিনী। এই যে যোজ্যতা ইলেকট্রন, যোজনী, জারণ মান, ক্লিয়ার হয়েছে না? অন এভারেজ হয়েছে। আর একবার, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো একটা মৌলের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে প্রকৃতপক্ষে, সেইটাকেই বলা হয় যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী হইতেছে ওই মৌলটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য যে কয়টা ইলেকট্রন দান করে অথবা যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে তার সংখ্যা। আর জারণ মান হইতেছে ওই মৌলের যোজনী আমি লিখলাম, সমস্যা নাই, কিন্তু আমি তো জানি যে এ হয় দান করছে অথবা গ্রহণ করছে। যদি সে দান করে থাকে তাহলে তার যোজনীর আগে আমি প্লাস চিহ্ন দিব, আর যদি সে গ্রহণ করে থাকে তাহলে তার যোজনীর আগে আমি মাইনাস চিহ্ন দিব। এই যে চিহ্ন সহ যখন আমি এটাকে রিপ্রেজেন্ট করলাম, তখনই এইটা হয়ে যায় জারণ
মান। আসো, সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে, এখন ধরো আমি তোমাকে বললাম যে +1, ক্লোরিনের -1, ম্যাগনেসিয়ামের +2, অ্যালুমিনিয়ামের +3। আমি বলি নাই, এগুলো তোমরা বলছো। এন্ড দ্য ফ্যাক্ট ইজ তোমরা সবাই ফেল, সবগুলো অ্যান্সার ভুল হয়েছে। কারণ আছে, আমি বলতেছি টেনশনের কোনো কারণ নাই, স্টেপ বাই স্টেপ, ধৈর্য ধৈর্য, এত সহজ জিনিস না এটা, একটু ধৈর্য। বিষয় হইতেছে জারণ মান তুমি তখনই বের করতে পারবা যখন ওই মৌলটা কোনো একটা যৌগের সাথে যুক্ত থাকবে। আবার শোনো, জারণ মান তুমি তখনই বের করতে পারবা, টেনশনের কোনো কারণ নেই, স্টেপ বাই স্টেপ একটু। জারণ মান তুমি তখনই বের করতে পারবা যখন ওই মৌলটা কোনো একটা যৌগের সাথে যুক্ত থাকবে। যেমন ধরো আমি সোডিয়ামের জারণ মান তখন বের করতে পারবো যদি আমাকে বলা হয়ে থাকে যে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের জারণ মান কত, তখন আমি সোডিয়ামের জারণ মান বের করতে পারবো। আমি ক্লোরিনেরটা সেম কাহিনী, ম্যাগনেসিয়ামের জারণ মান তখনই বের করতে পারবো যখন আমাকে এমন একটা যৌগ দিবে, এরকম যদি দেয় যে ম্যাগনেসিয়াম অক্সাইডে ম্যাগনেসিয়ামের জারণ মান কত। তুমি বই বা গাইড চেক করে দেখো, কোনো জায়গায় সিঙ্গেল মৌল দেওয়া নাই, সব জায়গায় এরকম দেওয়া আছে। তাহলে পয়েন্ট কি, আমি তার জারণ মান তখনই বের করতে পারবো যখন এই মৌলগুলা কোনো একটা যৌগ আকারে দেওয়া থাকবে এবং আমাকে কোশ্চেন আসে এইভাবে, এই যৌগে এই মৌলের জারণ মান কত। পয়েন্ট ক্লিয়ার? তাইলে স্যার এইগুলার জারণ মান কি ভুল শিখলাম? ভুল। ভুল। তুমি এই যে +1, -1, +2, +3 এটা ইউজ করতে পারবা এই যৌগে এইভাবে যখন বলা থাকবে তখন। তাইলে স্যার আপনি যে আমাদেরকে কোশ্চেন করলেন এগুলার জারণ মান কত, এটার সঠিক অ্যান্সার কত? এগুলা সবগুলার সঠিক অ্যান্সার যদি আমি বলি তাইলে এই চারটা প্রত্যেকের সঠিক অ্যান্সার হইতেছে 0। প্রত্যেকের সঠিক অ্যান্সার কত? 0। তার মানে হচ্ছে কোন একটা মৌল মুক্ত অবস্থায় থাকাকালীন সময়ে তার জারণ মান 0 হয়। পরীক্ষার হলে যদি আসে সোডিয়ামের জারণ মান কত? 0। ক্লোরিনের জারণ মান কত? 0। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার যা আছে তুমি দেখতেছো ওই মৌল একা সিঙ্গেল, তার মানে তার জারণ মান 0। কখন বের করতে পারবো আমি? যখন আমাকে বলা হবে একটা যৌগ দিয়ে ওই যৌগে ওই মৌলের জারণ মান কত, তখন আমি ওই মান ইউজ করব। ক্লিয়ার? এখন কথা হইতেছে ইউজ তো আমি করব স্যার, কেমনে ইউজ করব? ধরো সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের জারণ মান কত? যার জারণ মান বের করতে হবে তাকে এক্স ধরবো। কি ধরবো? এক্স ধরবো। যার জারণ মান বের করতে হবে তাকে এক্স ধরবো। এটা আমরা সবাই জানি যে অজানা কোনো কিছুর মান বের করতে গেলেই তাকে এক্স ধরতে হয়। এখন কথা হচ্ছে ধরো আমি তোমাকে বললাম, এই যে আমি একটু আগে তোমাকে দেখাইলাম যে আমি তোমাকে দেখাইলাম না যে সোডিয়াম এর জারণ মান কত? 0। যখন শুধু সোডিয়াম আছে। আমি তোমাকে দেখাইলাম না ক্লোরিনের জারণ মান কত? 0। ঠিক না? ঠিক একইভাবে যদি তোমাকে কোনো জাস্ট যৌগের কথা বলে, সোডিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এই সোডিয়াম ক্লোরাইড এই যৌগের জারণ মান কত? তুমি আমার পয়েন্টটা কিন্তু বুঝছো। শুধু একটা মৌল, কোথায় একটা মৌল, এই মৌলের জারণ মান কত? শুধু এইটুকু আছে, আর কিচ্ছু নাই, তার মান 0। শুধু একটা যৌগ, আর কিচ্ছু নাই, আগে পরে কোনো ইয়ে নাই, তাইলে এর জারণ মানও 0। ক্লিয়ার কথা? ভালো করে মাথায় ঢুকাও।
জাস্ট ওই মৌল, এই মৌলের জারণ মান কত? 0। জাস্ট ওই যৌগ, এই যৌগের জারণ মান কত? 0। তাইলে স্যার আমি কামটা করব কি নিয়ে? কামটা করব তখন যখন আমার কোশ্চেন থাকবে এই আকারে, যে এই যৌগে এই মৌলের জারণ মান কত। কি বললাম? এই যৌগে এই মৌলের, কথার কথা, মানে আমি ভাষাগত ভাবে একটু দেখানোর জন্য, এই যৌগে এই মৌলের জারণ কত, তখন আমি শুধু এগুলো ইউজ করতে পারবো। তখন আমার খেলাটা এভাবে হবে। ওকে, আচ্ছা, তখন কি করব আমি? তাহলে এখন আমি কি করব? যার জারণ মান বের করতে হবে তাকে এক্স ধরবো। তাইলে আমি লিখবো সোজা এরকম, সোডিয়াম ক্লোরাইড ইকুয়াল টু 0। আমি জানি। ওকে, কয়টা মৌল আছে? 2টা। কার জারণ মান বের করতে বলছে? সোডিয়াম। যার জারণ মান বের করতে বলছে তাকে আমি ধরবো এক্স। সোডিয়ামের পরে কি? আর একটা মৌল। তাইলে একটা মৌলের কাজ শেষ, সোডিয়ামের কাজ শেষ, তাহলে দিব কি? প্লাস চিহ্ন। এইবার তুমি এইখানে এই যে প্রথমে শিখাইলাম ক্লোরিনের জারণ মান কত, -1 বললা, সেই মানটা তুমি এইবার এইখানে বসাবা, সমান 0। তাহলে x - 1 = 0, তাইলে x = 1। অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়ামের জারণ মান 1। বলেন, বুঝলেন কিছু? মাথা পাগল করা যাবে না। আমি যেটুকু বুঝাইছি, এই যে মৌলের 0, যৌগের 0, এই মৌলে, এই যৌগে এই মৌলের জারণ মান এত, এইভাবে। এইটুকু বুঝছেন কিনা সেটা আমাকে একটু ইনশিওর করেন। আচ্ছা, ঠিক আছে। ওকে 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 ওকে, আচ্ছা, আরেকবার। ওকে, ফাইন। যেই যৌগ দেওয়া থাকবে তুমি সেই যৌগ সমান 0 লিখবা। তারপরে যার জারণ মান বের করতে বলছে, সোডিয়ামের জারণ মান বের করতে বলছে, তাহলে তার জায়গায় আমি এক্স লিখবো। একটা মৌল শেষ, সোডিয়ামের হিসাব শেষ, এক্স লিখছি। ক্লোরিন হিসাব লিখবো, সেজন্য ক্লোরিনের আগে প্লাস চিহ্ন দিলাম। এরপরে ক্লোরিনের জারণ মান আমি জানি কত, -1, সেটা -1 ব্র্যাকেট দিয়ে আটকাই দিচ্ছি, = 0। তারপরে সোজা হিসাব, x - 1 হলো, প্লাস মাইনাস যেহেতু মাইনাস হলো, x - 1 = 0, তাহলে x = 1। আচ্ছা, এবার কথা হচ্ছে স্যার, যদি এরকম না থেকে এরকম থাকে, যে H2O যৌগে অক্সিজেন এর জারণ মান কত? কি করতে হবে আমাকে? H2O সমান 0। আমার প্রথম কথা ছিল যেই যৌগ দেওয়া থাকবে তুমি সেই যৌগ সমান 0 লিখবা, লিখছি। এবার আমাকে বের করতে হবে অক্সিজেনের জারণ মান, তাহলে আমি অক্সিজেনের ক্ষেত্রে কি লিখবো? x। আচ্ছা, এবার এখানে কি আছে? H2। এই প্রত্যেকটা মৌলের মাঝখানে কি চিহ্ন হবে? যোগ চিহ্ন, তাহলে দিলাম যোগ চিহ্ন। এই পাশে যেহেতু আছে হাইড্রোজেন, এই জন্য প্লাস দিলাম। হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তার মানে হাইড্রোজেনের যে জারণ মান, সেই মানটাকে আমি গুণ করব। কয় দিয়ে গুণ করব? 2 দিয়ে। অর্থাৎ হাইড্রোজেনের জারণ মান +1, 2টা আছে, তাহলে গুণন 2 + x সমান 0। তাহলে পাইলাম কি? 2 + x সমান 0, তাইলে x সমান সমান -2। এইটা হচ্ছে H2O যৌগে অক্সিজেনের জারণ মান। এইটা দেখানোর অর্থ হচ্ছে এই যে যদি 2 থাকে, H2O, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে ব্যাপারগুলা, তখন এইভাবে হিসাব হবে। আরো একটা দেখাই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে অ্যালুমিনিয়াম এর জারণ মান, ঠিক আছে? কি বলছি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমান 0। আমাকে কার জারণ মান বের করতে হবে? অ্যালুমিনিয়ামের জারণ মান বের করতে হবে। যার জারণ মান বের করব তার জায়গাতে আমি লিখব x।
একটা মৌল শেষ হয়ে আর একটা মৌলের কাজ শুরু হলে মাঝখানে দিব প্লাস চিহ্ন। যদি এরকম মৌল তো সবসময় একা সিঙ্গেল থাকে না, থাকে 1 2 3 এরকম যদি থাকে, তাহলে সেই মৌলের জারণ মান লিখে যত থাকবে তত দিয়ে গুণ করতে হবে। আমরা জানি ক্লোরিনের জারণ মান -1, গুণন করতে হবে কত দিয়ে? 3 দিয়ে, সমান 0। তার মানে x প্লাস -1 গুণন 3 মানে -3 সমান 0। তাইলে x - 3 সমান 0, তাইলে x সমান 3। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে অ্যালুমিনিয়ামের জারণ মান। যদি এই সেম কোশ্চেনটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে অ্যালুমিনিয়ামের জারণ মান এইটা না বলে যদি আমাকে এইটা বলতো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিন এর জারণ মান কত, এখানে অ্যালুমিনিয়ামের জারণ মান বের করতে বলছিল, এখানে ক্লোরিনের জারণ মান বের করতে বলছে। কোনো টেনশনের দরকার নাই। আমি কি লিখবো? প্রথমে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইকুয়াল টু 0। এখন অ্যালুমিনিয়ামের জারণ মান কত? ওই যে ওই প্রথমে যেটা শিখাইছিলাম কেমনে +1 -1 +2 -3, অ্যালুমিনিয়ামের যদি +3 যেও দান করে তাহলে +3, তাই না? তাহলে লিখলাম যে 3 প্লাস যার জারণ মান বের করব তাকে কি ধরবো? x। তাহলে ক্লোরিনের জারণ মান ধরলাম x, কিন্তু কথা হচ্ছে কি দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে, কারণ কত আছে? 3, x গুণন 3। সেম প্রসেস কিন্তু দেখো, এখানে -1 দিয়ে 3 কে গুণ করছিল কারণ অ্যালুমিনিয়ামটা বের করতে বলছিল, আর এখানে যারটা বের করতে বলছি তার সাথেই 2 3 আছে, ঠিক না? সমান 0। তাহলে 3 প্লাস 3x সমান 0। তাহলে 3x সমান -3, তাহলে x সমান -3/3, সুতরাং x সমান -1। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিনের জারণ মান -1। বলো, বুঝতে পারছো? দ্রুত দ্রুত দ্রুত, আরো দেখাইতে হবে। ওকে, এখন কথা হচ্ছে স্যার আপনি দেখাইতেছেন যেগুলা সেই অনুযায়ী অ্যালুমিনিয়ামের জারণ মান +3 আমরা এমনিই জানি। এখানে দেখাইলেন x মানে ক্লোরিন, ক্লোরিনের জারণ মান -1 এমনিই জানি। এইটা এরকম করে দেখানোর দরকার কি? আসো, স্লো, আমি কি করবো? আচ্ছা, এই যাবে। দেখো, আমি যদি তোমাকে এবার বলি এই যে পানির যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ H2O, এই যৌগের ক্ষেত্রে একটা জিনিস তুমি খেয়াল করো, আচ্ছা নোট দেখতেছই তো কি দেখাইতেছে? নোট ইজ নট রেসপন্ডিং, হ্যাং অন হোয়াইল উইন্ডোজ রিপোর্ট দ্য প্রবলেম টু মাইক্রোসফট। আচ্ছা, বেশি না, 5টা মিনিট সময় নিব। হ্যাঁ, একটু, আমি চাইতেছি না যে এটা নেক্সট দিনের জন্য আবার এই টপিকস বাইরে থাকুক, একটু 5 মিনিট। হ্যাঁ, ওকে, দ্রুত করি। দেখো, H2O এই যৌগে অক্সিজেনের জারণ মান, ঠিক আছে, অক্সিজেনের। দেখো তাহলে কি করব? H2O সমান 0, তাইলে H মানে +1 গুণন 2 প্লাস অক্সিজেন সমান 0, তাইলে 2 + 0 সমান, সরি, অক্সিজেন সমান 0, অক্সিজেন হয়ে গেছে তো ওই জন্য মনে হইতেছে। তাহলে অক্সিজেনের জারণ মান কত? -2 পাইলাম। ওকে, এইবার যদি আমি তোমাকে এই যৌগ না দিয়ে আমি যদি তোমাকে বলি H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, এই যৌগে অক্সিজেন এর জারণ মান কত? দেখো তখন কি হয়?
তাহলে H2O2 সমান 0। অক্সিজেনের জারণ মান বের করতে বলছে, তাইলে +1 গুণন 2, এই যে হাইড্রোজেনের হিসাব শেষ। তাহলে প্লাস অক্সিজেনের কত x গুণন 2, ঠিক না, দুইটা আছে অক্সিজেন, সমান 0। তাহলে 2 + 2x সমান 0। তাহলে 2x সমান -2, তাহলে x সমান -2/2, সুতরাং x সমান -1। তার মানে এই H2O2 যৌগে অক্সিজেনের জারণ মান -1। তাহলে তুমি যে মুখস্থ করছো প্রথমে অক্সিজেনের জারণ মান -2, তো দুজনে 2, তাহলে -2, তাহলে কি মিলবে? মিলবে না, এই যৌগে ভিন্ন। দিস ইজ দ্য ফ্যাক্ট। এক এক যৌগে এক এক মৌলের জারণ মান এক এক রকম হয়, এই জন্যই এটা বের করতে দেয়। আর এই একটা প্রসেস ফলো করেই আমি জারণ মান বের করব, আমার আর কোনো চিন্তার কোনো দরকার নেই। আমি লাস্ট একটা দেখাবো, সবচেয়ে বেশি আসে যেটা, সেটা হচ্ছে H2SO4। এটা দেখার পরে সবাই কমেন্টস করবা যে আসলে ক্লাস কেমন লাগছে, বুঝছো কিনা, এই টপিকস আমাকে আবার রিপিট করতে হবে কিনা, বা ভালোভাবে বুঝছো কিনা। সালফিউরিক অ্যাসিড যৌগে সালফারের জারণ মান আমি একটু 5 মিনিট 2 মিনিট সেটা দেখবো, দেখে অফ করে দেবো ক্লাস, ঠিক আছে? সালফারের জারণ মান কত আমি কি বলছি? H2SO4 যৌগ সমান 0, হাইড্রোজেন +1 গুণন 2, হাইড্রোজেনের কাজ শেষ, সালফারের কাজ ধরবো, তাহলে প্লাস সালফারের জারণ মান বের করতে হবে, তাহলে যার জারণ মান বের করব তাকে কি ধরবো? x, প্লাস যেহেতু সালফারের কাজ শেষ, এরপর অক্সিজেনের কাজ শুরু, তাহলে অক্সিজেনের জারণ মান কত? -2, তাহলে -2 আর কত 4 দিয়ে গুণন 4 সমান 0। 3টা 4টা 5টা 7টা যতগুলা মৌল থাকুক না কেন সেম কাহিনী, একটা করে শেষ করবা, যোগ দিবা। তাহলে 2 + x - 8 = 0, তাহলে x - 6 = 0, সুতরাং x = 6। দ্যাট মিন্স এই সালফিউরিক অ্যাসিড যৌগে সালফারের জারণ মান +6। ওকে, একটু কমেন্টস করেন যে কি অবস্থা। বলো কি অবস্থা, বুঝছো কিনা, অল ক্লিয়ার কিনা, এন্ড ক্লাস কেমন লাগছে? সামারি জাস্ট কি বলে এটারে, ফিডব্যাক কইতে পারো আমার কাছে, আমার ফিডব্যাক, তাহলে আমি আমার জায়গা থেকে সেটা চেষ্টা করবো আর একটু কিভাবে কি করা যায়। ওকে ঠিক আছে, সাদিয়া, ওকে কিতা যে নিতাম কইতে পারি না। তোমাদের ফিজিক্স ক্লাস নেয় তো, মুতাকাব্বির স্যার ফিজিক্স ক্লাস নেয় না? তোমাদের ফিজিক্স ক্লাস সব মুতাকাব্বির স্যারই নেবেন, ঠিক আছে? না বুঝতে পারলে সেটা তোমরা ম্যানেজমেন্টকে জানাবা, সেটা আলাদা হিসাব। জারণ মানে কমন যাই, হ্যাঁ কমন যাইতে পারে, যদি মনে করো যে যেটার বের করবা আর তুমি পরেরটা যেটা, ঠিক আছে, মানে ওই কি বলে, ধরো যে সাপোজ হাইড্রোজেন সালফার অক্সিজেন তিনটারই এমন এমন মান পাইছো, মৌলগুলো দেওয়া আছে যে কমন নেওয়া যাবে, কমন নিতে পারবা। ওকে ওকে ঠিক আছে। হাবিবা সাদিয়া ওয়াফি, সরি আমি আসলে এটাতে ঢুকতেছি না। সাদিয়া বলছে ফিজিক্স ক্লাস নিয়েন, ওয়াফি অ্যাকচুয়ালি এইটা তোমাদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এটা তোমাদেরকে ম্যানেজমেন্টকে জানাইলে সেক্ষেত্রে হয়তো আমি ফিজিক্সের কিছু ক্লাস নিতে পারি বা নিব হয়তো, ঠিক আছে? এটা আমার উপর ডিপেন্ডেন্ট না, এটা তো বুঝো ঠিক না, যে আমি টিচার, তো আমাকে যেটা বলা হবে আমি সেটা ক্লাস নিব। তোমাদের মুতাকাব্বির স্যার তো ভালো ক্লাস নেই, যদি কোনো অবজেকশন থাকে, ফিডব্যাক কমেন্টস থাকে, সেটা তোমরা আলাদাভাবে ম্যানেজমেন্টকে জানাইতে পারো, ঠিক আছে? সেটা ম্যানেজমেন্ট বিবেচনা করবে। ওকে ঠিক আছে, তাইলে অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর নেক্সট ক্লাসে আমি কি বলছি, লা শাতেলিয়ের আমি কথা বললেন ভাই, আমি এখানে এমপ্লয়ি, এটা আমার কথা বলার রাইট নেই, ঠিক আছে? ওকে, আর নেক্সট ক্লাসে আমি লা শাতেলিয়ের নীতি বোঝাবো, লা শাতেলিয়ের নীতি পড়াবো, সবাই সেভাবে রেডি থাকবা, এন্ড কেউ মিস দিবা না, ঠিক আছে? একটা অধ্যায় আমি পড়াইতেছি, এই একটা অধ্যায় ক্লাস করো, দেখবা এইটার পর তোমার কোনো টেনশন থাকবে না এই অধ্যায়টা নিয়ে, ওকে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।